বাট আমার যেটা অ্যাজ অ্যান আর্টিস্ট মনে হয়েছে আমি সেটা করেছি। উনি কিছু একটা খেয়েছে মিস তানজিন তিশা, আপনাকে বলছি। আপনি হয়তো গু গোবর খাচ্ছিলেন। এটা হয়তো আপনার ভাষ্য মতে। মানে ওটা ওনার যে কথা হচ্ছে যে উনি চরিত্রের প্রয়োজনে যেটা করার দরকার উনি সেটাই করেছে। এতে কিছু মানুষের ভালো লাগতে পারে, কিছু মানুষের খারাপ লাগতে পারে। তার মানে চরিত্রের প্রয়োজনে যদি উনাকে খুন করতে বলে, তাহলে উনি খুনও করবেন। তো একটা কাজ করি, আমি সামনে একটা নাটক প্রডিউস করব। যেই নাটকে তানজিন তিশার ক্যারেক্টার হচ্ছে আমার একটা কাজের বুয়া লাগবে যে সারাদিন ঘর ঝাড়ু দিবে, চাকরানি কাজ করবে। আপনি তানজিন তিশা সেই কাজটা কি করবেন? যেহেতু আপনি চরিত্রের প্রয়োজনে বললেন যে অনেক চরিত্রে মিশে যান। তো এরকম একটা কাজে আমি আপনাকে কাস্ট করতে চাই এবং গল্পটা কিন্তু আপনার। গল্পটা আপনি আপনার এবং আমি আপনাকে কাস্ট করতে চাই। এবং সারাদিন আপনি চরিত্রের মধ্যে থেকে ঘর ঝাড়ু দিবেন, চাকরানির মতো কাজ করবেন। আপনি তানজিন তিশা করবেন তো কাজটা? এবং আমি অলরেডি ডিরেক্টরকে বলে দিয়েছি এই গল্পের জন্য আপনাকে কাস্ট করা হয়। হতে পারে। বাট আমার যেটা অ্যাজ অ্যান আর্টিস্ট মনে হয়েছে আমি সেটা করেছি। মানে বলতেই চাই যেটা একটু আমার কাছে সেনসিটিভ লাগলো। আমি যে ক্যারেক্টারটা প্লে করছি এখানে পরিষ্কার থাকার কোনো স্কোপ নেই। হুম। আমি সারাটা দিন যেভাবে আসলে গোবরের পাশে বসে আছি, নদীর মধ্যে বসে আছি, মাটির মধ্যে, বালুর মধ্যে শিকল দিয়ে আমাকে বেঁধে রেখেছে। সেখানে একজন ফিমেল আর্টিস্ট হয়ে আরেকজন ফিমেল আর্টিস্টকে এটা বলা, 1 ঘন্টা ওয়াশরুমে, এই জিনিসটা আমি যদি 3 ঘন্টাও থাকি আসলে একটা ফিমেল আর্টিস্ট হয়ে একটা ফিমেল আর্টিস্টকে বলা এটা খুব দুঃখজনক আমার কাছে মনে হয়। আমি বলবো আমারও খুবই দুঃখজনক লাগে যে আসলে আমি আপনাকে একবারও দেখি নাই গু, গোবর এগুলা আশেপাশে আপনি কাজ করেছেন। আমি আপনাকে একবারও দেখি নাই। কিন্তু আমি দেখেছি আপনি হয়তো ওই যে বাথরুমে বসে থাকেন ৪০ মিনিট বা ৫০ মিনিট। আপনি হয়তো গু, গোবর খাচ্ছিলেন। কারণ চরিত্রের প্রয়োজনে হয়তো অটিস্টিক হয়ে গু, গোবর খায়। এটা হয়তো আপনার ভাষ্য মতে। তো তার কারণে হয়তো আপনার গায়ে থেকে গন্ধ আসতে পারে। হতে পারে। আমার হয়তো ভুল বোঝা হতে পারে যে আপনি আসলে বাথরুমে বসে গু, গোবর খাচ্ছিলেন কিনা। আপনি যেহেতু চরিত্রে অনেক বেশি ইনভলভ থাকেন। হতে পারে। মানে এটা আসলে অনেক দুঃখজনক যে একজন ফিমেল আর্টিস্টকে নিয়ে এই কথাটা বলেছে। একজন একজন অ্যাক্ট্রেস হয়ে তো তার বোঝা উচিত যে আচ্ছা আচ্ছা একজন অ্যাক্ট্রেস কি কি ক্যারেক্টার প্লে করছে। সো এটাই আপনারা যখন দেখবেন আপনারা সব বুঝতে পারবেন। বাকিগুলা তো সব আমি বলবো যা যা বলেছে আমার এখানে। তো মোটামুটি আপনারা তো শুনলেন যে উনি আসলে কি, কি বলেছে। তো সেটা আমি আপনাকে শর্ট করে বলি। সো আমি আজকে আমার এই কথাগুলা বললাম তার একটাই রিজন হচ্ছে যে I want justice। কজ আজকে আমি একজন আর্টিস্ট এবং আমি আর্টিস্ট যখন কাজ করতে যাব শুটিং সেটে, সেখানে আমি চাই যে সবসময় বড় আর্টিস্টরা আমাদেরকে শেখাবে। তাদের কাছ থেকে আমরা ইন্সপায়ার হব এবং তারা আমাদেরকে সবসময় সাজেশনটা দিবে। কিন্তু সেখানে আজকে আমি যেই জিনিসটা ফেস করলাম, এই যে আমাকে যেভাবে আক্রমণটা করা হলো, ইন ফিউচারে আমি যে জেনারেশনে কাজ করছি, এরপরে যারা জেনারেশন কাজ করবে, তারাও যদি এরকম বড় আর্টিস্টদের কাছ থেকে এরকম আঘাত পায়, তাহলে ইন্ডাস্ট্রিতে আমরা কিভাবে কাজ করব? আমি তো জানি যে একজন ফিমেল আর্টিস্টকে সবসময় সম্মান করে, সবসময় টেনে ধরে এবং তাকে সেই সম্মানের জায়গাটাকে মূল্য দেয়। তাহলে আপনারাই বলেন যে আমি যদি একজন সিনিয়র আর্টিস্টের সাথে কাজ করে যদি এটা ফেস করি, তাহলে আমার মতো এরকম অনেক আর্টিস্ট ওরাও ফেস করতে পারে। সো আই ওয়ান্ট জাস্টিস। আমি অ্যাক্টর সিকিউরিটিকে অলরেডি জানিয়েছি যে আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছে। যে মানুষ অ্যাক্টিং এর চরিত্রের প্রয়োজনে ইনভলভ থাকে, সেই মানুষ যতই অ্যাক্টিং করুক, সে কিন্তু তার অতটুকু সীমাবদ্ধতা রেখেই অ্যাক্টিং করে। কোনটা পার্সোনাল অ্যাটাক আর কোনটা অ্যাক্টিং এর অ্যাটাক সেটা কিন্তু বোঝার ক্ষমতা আমাদের সবার আছে। আমি জানি না ড্রিংকস অবস্থা ছিল না কিনা, কিন্তু সে যে ধরনের অ্যাক্টিভিটিস করছিল তাতে আমার কাছে মনে হচ্ছে যে উনি কিছু একটা খেয়েছে। কারণ উনার একটা ব্যাড স্মেলও আসছিল। তারপর একটা সুস্থ মানুষ, একজন সুস্থ অভিনেত্রী এরকম পাগলের মতো করে তো আচরণ করতে পারে না। মানে আমি তো আরো বড়, বড় আর্টিস্ট দেখেছি যারা অভিনয় করে, যারা আসলে সুস্থ অভিনেত্রী বা অভিনেতা। আমি ধরে নিচ্ছি কিনা সেটা না, কিন্তু আমি এমনও শুনেছি। আমি ইভেন আমার ড্রাইভার দেখেছে উনি আসলে সেটে ঢোকার আগে গাঁজা খেয়ে ঢুকেছে। আমার ড্রাইভার বলল যে উনি যখন যেই সিনটা আমাকে মারতে আসবে, ঠিক মারার আগ মুহূর্তে নাকি উনি ফোনের মধ্যে চিল্লাচিল্লি করছিল এখন এবং গাঁজা খেয়ে নাকি জানি খেয়ে উনি আসছে। সেটা তার ব্যাপার। উনি কি খায় না খায় সেটা নিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে অ্যাটাক করা, এই যে একটা মানুষ কাজ করতে গিয়েছে তাকে অ্যাটাক করা পার্সোনালি, সেটা তো অন্যায়। আপনি তো একটা মানুষকে মানে কোনো কারণ ছাড়া মারতে পারেন না। তো আমি অ্যাক্টর সিকিউরিটিকে জানিয়েছি, অপু ভাইকে আমি ফোন দিয়েছি। অপু ভাইকে আমি বললাম যে, "ভাইয়া, দিস ইস দ্য থিংস। এটা আমার সাথে হয়েছে। আমি এটা একটা সুষ্ঠু বিচার চাই। কারণ আমরা সবাই আর্টিস্ট। সম্মান আমাদের নিজেদের এবং সম্মান যার সম্মান তার প্রাপ্য। সো আমি এটা বিচার চাই। আপনি কি করবেন?" তো অপু ভাই আমাকে বলল যে, "আমরা আসলে কি করতে পারি? তুমি যেটা করতে পারো, তুমি একটা লিখিত স্টেটমেন্ট দাও যে উনি আসলে কি পদক্ষেপ নেয়।" অ্যান্ড আরেকটা কথা আমি না বললেই না, যখন কোনো বড় আর্টিস্ট ভুল করে বা যদি তার মাধ্যমে যদি কোনো ধরনের ভুল হয়ে যায়, সে কিন্তু এসে স্পেশালি টেক কেয়ার করে অন্য আর্টিস্টদের। এর আগেও আমি যখন কাজ করেছি, আমি যদি ব্যথাও পাই, তখনও কিন্তু আমাকে অনেক আর্টিস্ট এসে আমাকে বলছে, "তুমি কি ব্যথা পেয়েছো? কষ্ট পেয়েছো?" ইভেন আমার জুনিয়র যাদের সাথে আমি কাজ করেছি, ওরা যদি আমার মাধ্যমে একটু কষ্ট পায়, তাদেরকেও কিন্তু আমি সবসময় জিজ্ঞেস করেছি যে, "কোনো কিছু তো লাগে নাই তো? আচ্ছা আমরা এই সিনটা করতে যাবো।" আমরা কিন্তু বলে নিই।
তো যদি চরিত্রের প্রয়োজনে উনি আমাকে আঘাত করে থাকে, তার মানে উনি বুঝতে পেরেছে যে আমি কষ্ট পেয়েছি, ব্যথা পেয়েছি। তো উনাকে উচিত ছিল না যে আমাকে এসে একবার সরি বলা। অথচ উনি রেকর্ডে এসে বলতেছে যে she should say sorry. আমার তো মনে হয় যে আপনার আসলে বোঝা উচিত যে কাকে সরি বলা উচিত। সো এটা আমি আপনার উপর ছেড়ে দিলাম। আপনি যদি আপনার ভুল বুঝতে পারেন, তাহলে আপনি নিজেই একদিন এসে আমাকে সরি বলুন। কিন্তু উনি আসলে আমাকে কেন আঘাত করলো এই রেশটা আমি বুঝে উঠতে পারছি না। তো আমার কাছে মনে হলো যে হয়তো উনি ওই আগের একটা রেশ হয়তো উনার ভেতরে আছে বা একটু ক্ষোভ আছে বা সেই ক্ষোভটার থেকে হয়তো উনি আমাকে হিট করেছে। তো আম আমি যখন মুশফিক ফারহানের সাথে আমি যখন কাজ করি তখন তো ১ম দিকে বান্না ভাইয়াদের সেটে আমি কাজ করেছি। বান্না ভাইয়া আমাকে আ সুন্দর, সুন্দর গল্পে মুশফিক ফারহান আমরা একসাথে জুটি বেঁধে কাজ করেছি এবং গল্পগুলো সবাই দেখেছি। খুব অ্যাপ্রিসিয়েশন করেছে। তো একটা সময় গিয়ে ২০ এর পরে গিয়ে যখন আ ২২ বা ২৩ এর দিকে সো আ মুশফিক ফারহান আমাকে ডেকেছে যে একটা গল্পের জন্য। একটা গল্পের প্ল্যান করছে। কারণ তখন তো সবার সাথে কাজ করছে। তো সেজন্য আমি দেখাও করেছি। তারপর হচ্ছে গল্পটা কবে শুটিং হবে সেই প্ল্যানটাও করলাম। কিন্তু আউট অফ নোহোয়্যার আমার ফোনে যখন কল আসে আমি তখন ফোন রিসিভ করে কথা বলি যে, "কে বলছেন?" তখন বলে, "আমি তানজিদ তিশা।" আমি বললাম, "হ্যাঁ, আপু, আপু কি অবস্থা?" আমি তো যেহেতু উনি সিনিয়র। তো বলে যে, "তুমি ফারহানের সাথে কি কাজ করছো? কেন কাজ করছো ফারহানের সাথে?" মানে উনি আমাকে একেক ধরনের প্রশ্ন করছে। অনেক ধরনের প্রশ্ন। "কেন ফারহানের সাথে দেখা করছো? তুমি ফারহানের সাথে কি কাজ করতে চাও? কবে তোমাদের শুটিং হবে?" তো আমাকে তো কখনো এই ধরনের আসলে প্রশ্ন কেউ কোনদিন করে নাই। তো আমি তখন আপুকে জিজ্ঞেস করলাম যে, "আপু, আপনি আমাকে এই ধরনের প্রশ্ন কেন করছেন? আর আমি তো আর্টিস্ট, আমি তো সবার সাথে কাজ করব।" তো তখন উনি বলল যে, "না, তুমি সবার সাথে কাজ করতে পারবা না। আমি যেটা বলব তোমার সেটাই শুনতে হবে।" উনি আমাকে অনেক ধরনের কথা বলছিল। তো একটা পর্যায়ে গিয়ে আমি উনাকে বললাম যে, "আপু, আসলে মানে ফারহান আপনার কি হয়? মানে কখনো তো আমাকে কেউ কোনদিনও ফোন দিয়ে বলে নাই।" তো তখন উনি আমাকে বলল যে, "ফারহান আমার জামাই।" তো দেন আমি তখন আসলে আ কষ্ট পেলাম যে আচ্ছা ঠিক আছে। ওনাদের হয়তো পার্সোনাল ব্যাপার এবং সঙ্গে, সঙ্গে আমি তখন কিন্তু ফোনটা রেখে আমি ফারহানকে জানাই যে, "তিশা আপু আমাকে এই ধরনের কথা বলল। আমি জানি না কেন, সেটা আসলে আপনাদের ব্যাপার। কিন্তু আমাকে তো এইভাবে কথা বলতে পারে না। আমি তো সবার সাথে কাজ করি।" তখন ফারহান আমাকে বলল যে, "উনার ফোনটা যেন না ধরি, উনার ফোনটা যেন ব্লক করে দেই।" তো এই ব্লক করার পর থেকে উনি আমাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন দিয়ে আমাকে থ্রেট দিছে। ওইটা নিয়ে আমি কোনো কথা বলিনি। সো এরপর থেকে কিন্তু আর ফারহানের সাথে আমার কাজ হয়নি। কারণ ওই একটা দ্বন্দ্বের কারণে আসলে কিভাবে কাজ করব আপনারা বলেন? মানে কেউ যদি আমাকে ফোন দিয়ে এরকম থ্রেট দেয়, তখন তো কাজ করাটা পসিবল না। দ্যাটস ইট। হয়তো সেই রেশটা আছে কিনা বা কি কারণে আসলে উনি আসলে আমাকে অ্যাটাক করেছে সেটা উনিই বলতে পারে। কিন্তু আমি এটার একটা সুষ্ঠু বিচার চাই। I want justice অ্যান্ড আমি দেখতে চাই যে আসলে আমার মতো যারা ভুক্তভোগী বা যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, তাদের জন্য আসলে এই সমাজের মানুষ এবং ডিরেক্টর গিলস থেকে কি ধরনের পদক্ষেপ নেয় সেটা আমি দেখতে চাই। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, স্পেশালি মিস তানজিন তিশা আপনাকে বলছি। নতুন সমাজ, নতুন বাংলাদেশ। আগের কোনো রুলস নাই। সব পাল্টায়ে গেছে। আগের কোনো কিছু নিয়ে বসে থাকেন না। নতুন সমাজে সবাই কথা বলবে, সবাই ভয়েস উঠাবে। সো আপনিও ঠিক হয়ে যান এবং আম আমার এই আমি এই দেশের নাগরিক এবং অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলে যাবো। আপনি যেটা করছেন সেটার বিরুদ্ধে আমি কথা বলে যাবো।